ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পড়াবো কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতাটি। এই কবিতাটি প্রকাশিত হয়েছিল সমর সেনের প্রথম কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা কাব্যগ্রন্থে। মনে রাখবে, কাব্যগ্রন্থটির নাম হচ্ছে কয়েকটি কবিতা। আর এই কাব্যগ্রন্থটির প্রকাশকাল হচ্ছে 1937 খ্রিস্টাব্দ। 1937 খ্রিস্টাব্দ, ঠিক আছে। আর মহুয়ার দেশ কবিতার লেখক কবি সমর সেন। কবি সমর সেন ছিলেন একটু অন্য ধারার লেখক। তার কবিতার মধ্যে দিয়ে আমরা দেখেছি নাগরিক ক্লান্তি, অবসন্নতা এই সমস্ত প্রকাশ পেয়েছে। বরং তিনি নাগরিক জীবনের এই ক্লান্তিকে এড়িয়ে যেতে চেয়েছেন আরও অনেক দূরের অন্য কোথাও, যেখানে চিরন্তন শান্তি কবির মিলবে। তাহলে এই মহুয়ার দেশ কবিতার লেখক হচ্ছেন কবি সমর সেন। রবীন্দ্রনাথ ঠাকুর কবি সমর সেনের কাব্যগ্রন্থ যখন পাঠ করেছিলেন, তখন তিনি এই মন্তব্য করেছিলেন যে সমর সেনের কবিতা সাহিত্যের যে বিশাল জগৎ, মহাকালের যে মানদণ্ড, সেখানে টিকে যাবে। এবং আমরা জানি যে সমর সেন মাত্র 10 বছর কাব্যচর্চা করেছিলেন এবং তিনি সাহিত্যের পাতায় অমর হয়ে রয়েছেন। আজকে আমরা এই কবিতাটি পড়ে নেব। আগের দিন আমি তোমাদেরকে কবিতাটি আবৃত্তি করে পাঠিয়েছিলাম, আজকে কবিতার বিশ্লেষণ করছি। প্রথমে এই কবিতাটি ভালো করে খেয়াল করলে দেখবে দুটো পার্ট রয়েছে। 1 নম্বর একটা ভাগ রয়েছে আর 2 নম্বর একটা ভাগ রয়েছে। এখন আর দুটো জগতের কথা বলা আছে এখানে। এই 1 নম্বর পার্ট এবং 2 নম্বর পার্ট, এই দুটোর মধ্যেই দুটো জগতের কথা বলা আছে। 1 নম্বর জগতে কি আমরা দেখতে পাবো? কবির একটি কাল্পনিক জগৎ বা একটি ফ্যান্টাসির জগৎ, যেখানে কবির প্রাণের আরাম হয়, যেখানে তার মনের আরাম হয়। আর আরেকটি জগতের কথা বলা আছে যেটি বাস্তব বা রিয়ালিটি, যেখানে কোনো শান্তি মেলে না। আমরা আমাদের নিত্য ব্যবহার্য যে জগৎ, আমাদের যে প্রতিদিনের জগৎ, সেখানে আমাদের হয়তো কিছুটা প্রতিদিনের জীবনের স্বস্তি মেলে, কিন্তু মানসিক শান্তি সেখানে মেলে না। তো সেই বাস্তব এবং ফ্যান্টাসির জগৎকে এই মহুয়ার দেশ কবিতায় আমরা পাশাপাশি রচিত হতে দেখব কবির কলমে। প্রথমে যে লাইনগুলো আছে খেয়াল করো বইতে। প্রথমেই রয়েছে, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। প্রথমেই কবি একটা অসম্ভব সুন্দর কাল্পনিক জগতে চলে গেলেন, যেখানে আমরা দেখলাম রচিত হতে এক অসামান্য একটি দৃশ্য, একটি নৈসর্গিক দৃশ্য, যা কবির অন্তরে রচিত হয়েছে। তিনি দেখছেন কি, যে সূর্য সারাদিনের পর সূর্য অস্ত যেতে বসেছে এবং প্রায় সন্ধে হয়ে এসেছে। সামনে একটি জলস্রোত অর্থাৎ নদী বা কোনো জলাশয় রয়েছে, যেখানে জলস্রোতে তিনি দেখছেন শেষ সূর্যের কিরণ এসে পড়েছে। এখানে দেখো একটি শব্দ রয়েছে, অলস সূর্য। এই শব্দটি খেয়াল করবে, অলস সূর্য। এখানে অলস সূর্য, সূর্যকে অলস কেন বলা হয়েছে? কারণ সারাদিন ধরে সূর্য তার কিরণ দিয়েছে, সারাদিন ধরে সে তার কার্য সম্পাদন করেছে, এবং যখন সে দিন শেষ হয়ে এলো, সূর্যের কাজ শেষ হয়ে এলো, সে তখন অত্যন্ত ধীর মন্থর গতিতে অস্ত যাচ্ছে। আর সেই গতিকে কবি বলছেন অলস সূর্য। সেই অলস সূর্য দেয় এঁকে, কি এঁকে দেয়? এঁকে দিচ্ছে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। সূর্যের কিরণ এসে পড়েছে সেই জলে, সেই জলে অপূর্ব সেই সোনার মতো কিরণ দেখে মনে হচ্ছে যেন গলিত সোনার একটি স্তম্ভ রচিত হয়েছে সেই জলের ছায়ার মধ্যে। সে এক অপূর্ব দৃশ্য কবির দৃষ্টিতে যেন ফুটে উঠেছে, তিনি কল্পনা করছেন। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, আর যেন মনে হচ্ছে সমস্ত জলে আগুন লেগে গেছে, একদম স্বর্ণ বর্ণ ধারণ করেছে সমস্ত জল, সেই জলাশয়ের জল। আর সেই ধূসর ফেনায়, একদিকে ধূসর ফেনা আর তার মধ্যে যেন সেই স্বর্ণ বর্ণের আলো এসে পড়েছে। অপরূপ সুন্দর একটি দৃশ্য রচিত হচ্ছে, সেই দৃশ্য কবি দেখতে পাচ্ছেন। সে হয়তো বাস্তবেও কিংবা কল্পনায়, সে যাই হোক, কবির সামনে সেই দৃশ্য রচিত হচ্ছে। সেই উজ্জ্বল স্তব্ধতায় এবং শান্ত হয়ে এসছে চারদিক, আর সেই উজ্জ্বল হয়ে রয়েছে সেই জল। এই যে সমস্ত একটা পরিপার্শ্ব, এই যে একটা পরিবেশ রচিত হলো, এই পরিবেশ
কিন্তু শেষ পর্যন্ত থাকবে না, শেষ পর্যন্ত যেন আমাদের সামনে এই দৃশ্যটি কবি ভেঙে পড়তে দেখছেন। কি দেখছেন? তার সামনে নিশ্চিহ্ন হয়ে গেল দৃশ্যটি, কারণ নাগরিক জীবনের যন্ত্রণা, নাগরিক জীবনের কষ্ট, সেই সমস্ত কিছুই যেন দৃশ্যটিকে ভেঙে দিল। অর্থাৎ কবির সামনে আবার বাস্তব ফিরে এলো। তিনি যে কল্পনার জগতে ছিলেন, সেই কল্পনার জগৎটি মুছে গেল। তিনি কি দেখলেন? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। আসল সত্য এটি, আমরা আমাদের সুবিধের জন্য প্রকৃতিকে যেভাবে ব্যবহার করেছি, প্রকৃতিকে যেভাবে বিনষ্ট করেছি, সেই কারণেই কোনো ভালো অনুভব আমাদের কাছে বয়ে আনে না এখন প্রকৃতি। আমাদের হাতে তৈরি এই সমস্ত দূষিত যে অনুষঙ্গ, সেই দূষিত অনুষঙ্গগুলি আমাদের কিন্তু মোটেও শান্তিতে থাকতে দেয় না। তাতে কবি কি বলছেন? যে ধোঁয়া, সেই কলকারখানার ধোঁয়া তার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে কবির অন্তরে, কবির আশেপাশের জগতে, কবির ঘরে, কবির বাইরে জায়গা করে নিচ্ছে ক্রমাগত। আর তা কেমন লাগছে কবির কাছে? শীতের দুঃস্বপ্নের মতো। তাহলে একদিকে আমরা দেখতে পাচ্ছি, একদিকে একটি ফ্যান্টাসির জগৎ রচিত হচ্ছে এবং আরেকদিকে একটি বাস্তব জগৎ কবির সেই ফ্যান্টাসিকে ভেঙে দিচ্ছে। তাহলে একটি জগৎ আমরা দেখছি কাল্পনিক জগৎ, আর একটি হচ্ছে কবির বাস্তব জগৎ। দুই হচ্ছে বাস্তব জগৎ। কিন্তু সেই কাল্পনিক জগতের অপূর্ব দৃশ্য বাস্তব জগতে এসে তা কিন্তু ভেঙে যাচ্ছে। অনেক অনেক দূরে আছে মেঘ নদীর মহুয়ার দেশ। সেই জগৎটি তো শীতের দুঃস্বপ্নের মতো, শীতকালে দেখা দুঃস্বপ্নের মতো সেই বাস্তব জগৎ কবিকে শান্তি দেয় না। কিন্তু তার মধ্যেও কি কবি স্বপ্ন দেখেন না? কবির তো তার উদ্দেশ্যই তো স্বপ্ন দেখা এবং স্বপ্ন দেখানো। তাই আশা ছাড়তে পারেন না কবি। তার মন বারবার চলে যায় এক অপরূপ সুন্দর জগতে। যে জগতের কথা তিনি কি বলছেন, সে জগৎ রয়েছে অনেক অনেক দূরে, বাস্তব থেকে বহু দূরে সেই জগৎ। অনেক দূরে আছে মেঘ নদীর মহুয়ার দেশ। সে দেশে আছে কি? মদিরতা, আর আছে মহুয়া ফুল। মহুয়া ফুল কোথায় পাওয়া যায়? আমরা মহুয়ার দেশ বলে কোনো আলাদা দেশের কথা জানি না। মহুয়ার দেশ বলে আলাদা কোনো দেশ হয় না। এটি মহুয়া সাধারণত পাওয়া যায়, মহুয়া গাছ, মহুয়া ফুল সাঁওতাল পরগনায়। আর এই অঞ্চলটিকেই কবিতার স্বপ্নের জগৎ হিসেবে বর্ণনা করেছেন। তাহলে মহুয়ার দেশ কোথায় রয়েছে? সাঁওতাল পরগনায়। এই মহুয়ার দেশটি কিন্তু কবির কল্পনাতেই রয়েছে। সেই কল্পনার জগতে কবি যেতে চাইছেন। অনেক দূরে থাকলেও কবি যেন সেখানেই তার প্রাণের শান্তি, তার মনের আরাম। তিনি কি দেখতে পাচ্ছেন? সমস্ত ক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। আর কি গাছ রয়েছে সেখানে? দেবদারু গাছ রয়েছে। দেবদারু গাছ একটা অপরূপ সুন্দর গাছ, যে গাছে কখনো আমরা দেখতে পাই না যে সে ফাঁকা হয়ে গেছে। সবসময় সে গাছ চিরসবুজ, আর তাই তারুণ্যের প্রতীক, নতুন জীবনের প্রতীক হচ্ছে দেবদারু গাছ। সেই দেবদারু গাছের ছায়া পড়েছে, আর মহুয়ার বনে যেন মাতাল হয়ে উঠেছে চারদিক মহুয়া ফুলের গন্ধে। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। আর এই ছবির মধ্যে আমরা আরো একটি অপরূপ সুন্দর কল্পনাকে রচিত হতে দেখলাম। সেটি যেন কবি অনুভব করছেন, দূর সমুদ্রের লোনা বাতাস, তার ঢেউয়ের শব্দ আস্তে আস্তে যেন সেই দীর্ঘশ্বাসের মতো সেই দৃশ্যের মধ্যে এসে পতিত হচ্ছে। তাহলে এই যে কাল্পনিক জগৎটি কবির কাছে রচিত হলো, সে কাল্পনিক জগৎটি একটি অপরূপ সুন্দর জগৎ, যেখানে কবি যেতে চান। রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে আমার ক্লান্তির উপর ছড়ুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ। আর এই যে নাগরিক জীবন কবিকে ক্লান্ত করে তুলছে, অবসন্ন করে তুলছে, বারবার ব্যবহৃত হতে হতে তিনি ভয়ানক অবসন্ন বোধ করছেন। সেই অবসন্নতা থেকে তিনি পালিয়ে যেতে চাইছেন। তিনি সেই যেন তার যে রাত্রির নির্জন নিঃসঙ্গতা, সেই নির্জন নিঃসঙ্গতার মধ্যে কখনো সমুদ্রের জলোচ্ছ্বাসের শব্দ এসে পৌঁছচ্ছে, আবার কখনো তিনি দেখছেন তার ক্লান্তির মধ্যে মহুয়া ফুল ঝরে পড়ছে এবং
মহুয়া ফুল তাকে নতুন জীবন দিচ্ছে, নতুন করে মদির করে তুলছে, নতুন করে জীবনের পথে তাকে ডেকে নিয়ে যাচ্ছে। তাই তিনি বলছেন যে নামক মহুয়ার গন্ধ, মহুয়ার সেই সমস্ত ভুলিয়ে দেওয়া আকুল করা গন্ধ কবিকে মগ্ন করছে বারবার। এরপরে আসলে দ্বিতীয় স্তবক। এখানে কি বলেছেন তিনি? এখানে পুরোপুরি সেই যে স্বপ্নের জগৎটা, স্বপ্নের জগতের মধ্যেই এসে যাচ্ছে সেই বাস্তব যে অবস্থা, আমরা যেভাবে প্রকৃতিকে ব্যবহার করেছি সেই তার কথা। সাঁওতাল পরগনা যেমন প্রাকৃতিক দিক থেকে অসামান্য সুন্দর, ঠিক সেরকমই প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। আমরা শুধু প্রাকৃতিক সম্পদে মুগ্ধ হয়েই থেমে থাকিনি, আমরা তার প্রাকৃতিক সম্পদকে চরমভাবে ব্যবহার করতে চেয়েছি, নাগরিক স্বাচ্ছন্দ্য আরও বেশি করে পেতে চেয়েছি। আর সে কারণেই ওই অঞ্চলকে আমরা তছনছ করে ফেলেছি। আর সে কারণেই কবি কি শুনতে পাচ্ছেন? এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। সেই মহুয়ার বন কবিকে কিন্তু শান্তি দিল না। সেখানে তিনি কাল্পনিকভাবে সেখানে পৌঁছে দেখলেন নাগরিক জীবন সেখানেও থাবা বাড়িয়েছে, সেখানেও তার দাঁত মুখ বের করে সে সেই অপরূপ সুন্দর জগৎকে নষ্ট করতে উদ্যত হয়েছে। তাই তিনি বলছেন যে অন্ধকার তো আমাদের স্বস্তি দেয়, বেশি আলোর ভেতর অন্ধকারে আমরা একটু নরম অন্ধকার, যেটা প্রাকৃতিক অন্ধকার, আমাদেরকে শান্তি দেয়। কিন্তু এখানে সেই অন্ধকার শান্তির নয়, এখানে সে অন্ধকার অসহ্য আর নিবিড় ভীষণ গাঢ় সেই অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে তিনি কি শুনছেন? মহুয়া বনের ধারে কয়লার খনির ভয়ঙ্কর শব্দ। সেখানে কয়লা তোলা হচ্ছে, বড় বড় যন্ত্র এসেছে, সারাদিন মানুষজন যাতায়াত করছে। সেখানে আমরা প্রাকৃতিক সম্পদকে কি করছি? তাকে ছিনিয়ে নিচ্ছি, প্রকৃতির কোল থেকে তাকে ছিনিয়ে নিচ্ছি, এবং সেটা কোনো সুন্দরভাবে নয়, সেখানে কোনো সৌন্দর্য রচিত হচ্ছে না। আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। আর সেখানকার মানুষেরা যে প্রকৃতির কোলে অপরূপ হয়েছিল, তাদের অপরূপ সৌন্দর্য রচিত হয়েছিল প্রকৃতির সাথে তাল মিলিয়ে, তারাও কিন্তু হারিয়ে গেছে, তারাও এখন কয়লা খনির শ্রমিক হয়ে গেছে। তাই শিশিরে ভেজা সবুজ সকালে তারা কিন্তু মোটেও সতেজ হয়ে উঠছে না, তারা অতিরিক্ত পরিশ্রমে হয়ে উঠেছে অবসন্ন। আর তাদের শরীরে সেই সতেজ শিশির এসে জমা হচ্ছে না, তাদের শরীরে লেগে রয়েছে সারা রাতের কাজকর্মের ধুলোর কলঙ্ক লেগে রয়েছে। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। তারা প্রকৃতির কোলে থেকেও কিন্তু অসহায়, তারা প্রকৃতির কোলে থেকেও আমাদের নাগরিক সভ্যতার শিকার। আমরা তাদেরকেও স্বস্তি দিইনি, শান্তি দিইনি। তাই তাদের সারা রাত কাজ করতে হয়, সারা রাত ধরে তাদের ঘুম থাকে না চোখে, ঘুমহীন চোখে শুধুমাত্র তাদের শান্তির কোনো স্বপ্ন আসে না, আসে দুঃস্বপ্ন। তাই নাগরিক জীবনেও যে দুঃস্বপ্ন তারা করে, সেই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেও মানুষ শান্তিতে নেই, সেখানেও আমরা থাবা বসিয়েছি, আর সে জীবনও হয়ে গেছে দুঃস্বপ্নে পরিপূর্ণ। তোমরা কবিতাটা ভালো করে পড়বে, কারোর যদি কোথাও কোনো অসুবিধে হয় অবশ্যই প্রশ্ন করবে আমাকে, এবং কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নগুলো জানাবে।